রহস্যপ্রেমী বন্ধুরা, স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল রহস্যবৃত্তে। সাথে আছি চেনা কণ্ঠস্বরে আমি বিপ্লব। আজকে এই মুহূর্তে যে ঘটনাটা শোনাতে যাচ্ছি, সেই ঘটনাটা শুধু ভয়ের নয়। এই ঘটনাটা এমন এক মোবাইল ফোনের, যার ভেতরে বন্দী ছিল এক অসমাপ্ত আত্মহত্যার যন্ত্রণা। একটা পুরনো ফোন কিনে কিভাবে একজন সাধারণ মানুষের জীবন নরকে পরিণত হলো, আজ সেই ভয়ঙ্কর সত্য ঘটনাটাই শোনাবো আপনাদের। যে ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে সহযোগিতা করেছেন, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় লেখক প্রিয়রঞ্জন ভট্টাচার্য। আশা রাখছি ঘটনার শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, কারণ শেষটা আপনার ভাবনার থেকেও ভয়ঙ্কর হতে যাচ্ছে। সঙ্গত কারণেই এই লেখার ব্যবহৃত স্থান ও ব্যক্তির নাম পরিবর্তন করা হয়েছে। ঘটনাটি সম্পূর্ণ সত্য। আমার এক বন্ধুর জীবনে ঘটে যাওয়া ঘটনা। আজও লিখতে বসলে আমার হাত কেঁপে ওঠে, কারণ কিছু ঘটনা কেবল ভয় দেখায় না, ভেতর থেকে মানুষটাকেই বদলে দেয়। এই লেখাটা আমি কাউকে ভয় দেখানোর জন্য লিখছি না, লিখছি যাতে কেউ তার মতো এমন ভুল না করে। আমার বন্ধুর কাছ থেকে যেভাবে শুনেছিলাম, আমি সেভাবে লিখে পাঠালাম। আমার বন্ধুর নাম অমিত। অমিতের বলা কথাতেই শুরু করলাম আজকের ঘটনা। বলছেন অমিত। ঘটনাটা ঘটে ঠিক আমার বিয়ের আগের বছর। একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করি আমি। মধ্যবিত্ত সংসার, সীমিত স্বপ্ন। তখন সংসারে কেবল মা আর আমি। আমার ভেরি ক্লোজ দুই বন্ধু। সৌরভ ছোটবেলা থেকেই আমার বন্ধু, ভীষণ বাস্তববাদী, কঠিন সময়ে মাথা ঠান্ডা রাখে। জলিল বক্স, দুজনেই আমার কলিগ, আবার অভিন্ন হৃদয়ের বন্ধু। জলিল ভীষণ আবেগপ্রবণ, সবকিছু গভীরভাবে ভাবে। আর একটা মেয়ে মৌসুমী, আমাদের মুখ চেনা, আমাদের কলেজেই পড়তো। এখন রাহুল বলে এক যুবকের স্ত্রী। সে ব্যাঙ্গালোরে বর্তমানে থাকে। বরাবরই ওরা বেশ বড় লোক। এই ঘটনার সবচেয়ে অনিচ্ছাকৃত কিন্তু গুরুত্বপূর্ণ একজন। ঘটনাটা খুব বেশি দিন আগের নয়, সালটা 2023-এর শেষের দিকে। আমি তখন বৈদ্যনাথপুর শিল্পাঞ্চল সংলগ্ন একটা প্রাইভেট অফিসে কাজ করি। মাস গেলে মাইনের অঙ্কটা খুব বেশি কিছু নয়, কিন্তু হিসেব করে চললে একটা ছোট্ট সংসার টিকে যায়। বিলাসিতা নেই, শুধু টিকে থাকা। বর্তমানে চাকরির যা বাজার, একটু এক্সপিরিয়েন্স না হলে ভালো মাইনের চাকরি পাওয়া বেশ মুশকিল। তবুও বহুদিনের একটা ইচ্ছে ছিল একটা ভালো 5G স্মার্টফোন কেনার। কারণ ফোন এখন কেবল শখের জিনিস নয়, অনেক প্রয়োজন। অফিসের বেশ কিছু কাজের সুবিধা, অনলাইন পেমেন্ট সবই এখন ফোনে চলে। কিন্তু নতুন ফোন কেনার মতো একসঙ্গে টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব ছিল না। বহুবার ভেবেছি ইএমআইতে একটা ফোন কিনি, কিন্তু মা বহুবারই নিষেধ করেছেন। ইএমআইয়ের মাসে মাসে টাকা পেমেন্ট একটা হেডেক হয়ে যাবে, তার উপর দামটাও পড়ে যাবে অনেকটা বেশি। অগত্যা বহুদিন অপেক্ষা করে এবছর একটা টাকা ম্যাচিউর হয়ে হাতে পেয়ে অফিস থেকে ফেরার পথে স্টেশনের কাছে একটা পুরনো ফোন কেনা বেচার দোকানে ঢুকে পড়ি। দোকানটার নাম মা টেলিকম। নামটা যতটাই পরিচ্ছন্ন, ভেতরের পরিবেশটা কিন্তু ততটা পরিচ্ছন্ন নয়। কাছের আলমারির ভেতর সারি সারি ফোন সাজানো। কিছু ফোনের স্ক্রিনে আঁচড়, আবার কিছু ফোন অস্বাভাবিকভাবে চকচকে। দোকানদার লোকটার বয়স আন্দাজ করলাম 50-এর কাছাকাছি হবে। আমি বললাম, দাদা 5G ফোন আছে? একটু দাম কম হলে ভালো হয়। লোকটা কিছুক্ষণ চুপ করে আমার মুখের দিকে চেয়ে থেকে কি একটা চিন্তা করলো। তারপর আলমারির নিচের তাকে হাত ঢোকালো। তারপর একটা ফোন বের করলো। ফোনটা হাতে নিয়েই আমার বুকের ভেতর কেমন একটা চাপ অনুভব করলাম, কারণ
ফোনটা খুব দামি, নতুন হলে আমার সাধ্যের অনেক বাইরে। দোকানদার বলল, জরুরি টাকার প্রয়োজনে এক ভদ্রলোক বিক্রি করে দেয়। জলের দামে কিনেছি, তাই আমিও জলের দামেই বেচব, নিতে পারেন। মাত্র 8,000-এ দেব, তবে কাগজপত্র নেই। কাগজপত্র নেই, এই কথাটা আমার ভেতর একবার ঝাঁকুনি দিল, কিন্তু সেই মুহূর্তে লোভটা যুক্তিকে হার মানালো। আমি আর বেশি জিজ্ঞেস করিনি। তারপর বিক্রেতা ভদ্রলোক বললেন, দেখুন, কাগজ ছাড়া ফোন ভালো করে দেখে নিন, একবারের জায়গায় 100 বার দেখে নিন, কিন্তু বিক্রির পর ফেরত হবে না। আমি তখন মনে মনে ভাবছি, ফেরত দেব? পাগল নাকি? এত কমে এই ফোন পাচ্ছি, এই তো অনেক। 8,000 টাকার ফোনটা লোভে পড়ে কিনে ফেললাম। আমি জানতাম না এই ফোনের ভেতরে শুধু সার্কিট আর মেমোরি নেই, আছে এক অসমাপ্ত মৃত্যু যন্ত্রণা। ফোনটা কিনে সেদিন বাড়ি ফিরছিলাম অদ্ভুত এক উত্তেজনা নিয়ে। মনে হচ্ছিল অনেকদিন পর নিজের জন্য ভালো কিছু কিনেছি। বাড়িতে ঢুকে মাকে দেখিয়ে বললাম, দেখো মা, আমার নতুন ফোন। মা একটু অবাক হয়ে বলল, এত দামি ফোন? এর তো অনেক দাম রে খোকা। আমি হেসে উড়িয়ে দিলাম, বললাম, পুরনো ফোন, সস্তায় পেয়েছি। সেদিন আর কথা বাড়াইনি। নিজের ঘরে রাতে শুয়ে শুয়ে ফোনটা ঘাঁটছিলাম। সব ঠিকঠাক, ক্যামেরা, নেট সব দুর্দান্ত। মনে হচ্ছিল দোকানদারটা সত্যি বলেছে। ভদ্রলোক জরুরি টাকার দরকারে বিক্রি করেছিল, না হলে এত কমে পাওয়া সম্ভব নয়। অফিসের সবাই দেখে বলল, ভাগ্যের জোরে পেয়ে গেছিস। দ্বিতীয় দিন কোনো অস্বাভাবিক কিছু নেই। তৃতীয় দিন থেকে শুরু হলো উপদ্রব। তৃতীয় দিনের রাতটা আজও আমার স্পষ্ট মনে আছে। সেদিন হালকা বৃষ্টি হচ্ছিল, বাইরে কুকুরের কান্নার মতো আওয়াজ। রাত প্রায় 2টো হবে। হঠাৎ ফোনটা নিজে থেকেই ভাইব্রেট করলো। আমি ভেবেছিলাম হয়তো নেটওয়ার্ক আপডেট বা কোনো নোটিফিকেশন, কিন্তু স্ক্রিন জ্বলে উঠতেই বুকের ভেতর একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ফোনে ভিডিও প্লে হচ্ছে। আমি স্পষ্ট করে মনে করি, কই, আমি তো কোনো ভিডিও ওপেন করিনি। স্ক্রিনে প্রথমে অন্ধকার, তারপর ধীরে ধীরে আলো ফুটে উঠল। একটা ছোট্ট ঘর, দেয়ালের সাথে দাগ, ঘরের মাঝখানে একটা চেয়ার, আর তারপর ক্যামেরার সামনে একটা ছেলের মুখ। ছেলেটার নাম আমি তখন জানতাম না, পরে জেনেছি। ওর নাম ছিল শুভ্র। তার চোখ দুটো ফুলে আছে, মনে হচ্ছে একটানা অনেকক্ষণ ভীষণভাবে কাঁদছে। মুখে 3-4 দিনের দাড়ি, চোখের নিচে কালচে ছাপ। সে ক্যামেরার দিকে তাকিয়ে খুব শান্ত গলায় বলেছিল, এই ভিডিওটা যদি কেউ কোনোদিন দেখে, জানবেন আমি কাউকে দোষ দেই না। আমি যা কিছু করেছি আমার বুকের কষ্ট থেকে করেছি। আমার বুকের ভিতর ধক করে উঠল। আমি ভিডিও বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু স্ক্রিনে টাচ করলেও কোনো কাজ করছিল না। তখন শুভ্র কথা বলতেই থাকলো। আমি চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, কিন্তু কিছু ক্ষত সরে না। তারপর ক্যামেরা একটু কেঁপে উঠল। স্ক্রিনে দেখা গেল সিলিং থেকে একটা দড়ি ঝুলছে। আমি তখন চেঁচিয়ে উঠছি। মা পাশের ঘরে ঘুমাচ্ছিল। আমার গলার আওয়াজ যেন বেরোচ্ছিল না। শুভ্র চেয়ারের উপর উঠে দাঁড়ালো, গলায় দড়ির ফাঁস পড়ল। ভিডিওটা তখনও চলছেই। আমি ফোনটার উপরে বিছানা থেকে মাথার বালিশ ছুঁড়ে ফেলে দিলাম। কানের কাছে তখন শুধু নিজের হার্টবিট শুনতে পাচ্ছিলাম। কিছুক্ষণ পর সাহস করে ফোনটা তুলে দেখি, স্ক্রিন স্বাভাবিক, কোনো ভিডিও নেই, কোনো ফাইল নেই। আমি ভাবলাম আমি হয়তো স্বপ্ন দেখছি, কিন্তু আমি এমন অদ্ভুত স্বপ্ন কেন দেখলাম? ভাবলাম ফোনটাকে নিয়ে অনেক বেশি চিন্তা করছি, তাই হয়তো আমার সাথে এমনটা ঘটছে। পরদিন অফিসে কিছুতেই কাজে মন বসাতে পারিনি। শরীরে কেমন জানি অস্বস্তি হচ্ছে। মাথার ভেতর বারবার সেই মুখটা ভাসছিল। সৌরভকে বলবো কিনা ভাবছিলাম, কিন্তু নিজেকে বললাম, অযথাই ভয় পাচ্ছিস, এই কথাটাই বলবে সৌরভ, আর আমার কথাগুলো শুনে সৌরভকে বলে হাসবে। সেদিন রাতে হঠাৎ রাত 12:30টার সময়
ফোনটা আবার বেজে উঠল। আননোন নাম্বার। আমি প্রথমে ধরিনি, কিন্তু আবার বেজে উঠল। ধরতেই ওপাশ থেকে খুব ধীর নিস্তেজ একটা গলা, তুমি ভিডিওটা দেখেছ তাই না? আমার আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বললাম, কে 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 বলছেন? একটু চুপ। তারপর সেই গলাটা আবার বলল, ফোনটা আমার ছিল। ফোনটা আমার জন্মদিনে আমার এক্স গার্লফ্রেন্ড মৌসুমী আমায় গিফট করেছিল। আমি বললাম, কে কে মৌসুমী? আমি কোনো মৌসুমীকে চিনি না। আমি তখন বিশ্বাস করতে চাইছিলাম এটা কারো খারাপ মজা। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি চান? ওপাশ থেকে খুব শান্ত স্বরে উত্তর এলো, ওকে দেখাও। আমি বললাম, ওকে? এই প্রশ্নটার উত্তরটা আমার বুকের ভিতর আজও কাটার মতো গেঁথে আছে। সে বলেছিল, মৌসুমী, সে তোমার কলেজে পড়তো, বর্তমানে বেঙ্গালুরুতে থাকে সে। হঠাৎ করে কলটা কেটে গেল। মৌসুমী নামটা শুনেই আমার হাত থেকে ফোনটা খাটেই পড়ে গেল। মৌসুমীকে আমি চিনি, খুব ভালো করেই চিনি। একসময় আমাদের সঙ্গে সত্যি সত্যি কলেজে পড়তো। মোটামুটি খুব চেনা, বেশ বড় লোকের সুন্দরী মেয়ে বলে অহংকার ছিল ওর। বিয়ে হয়ে গেছে, সুখী সংসার, প্রচুর বড় লোকের মেয়ে। শুনেছি বর্তমানে নাকি বেঙ্গালুরুতেই থাকে। স্বামী স্ত্রী দুজনাই জব করে। কিন্তু শুভ্র? পরদিন খোঁজ নিতে গিয়ে জানতে পারি প্রায় 6 মাস আগে এক যুবক প্রেম ঘটিত কারণে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। নাম শুভ্র চক্রবর্তী। মৌসুমীদের পাশের পাড়াতেই থাকত। পড়ালেখায় ভীষণ ভালো ছিল। শুনেই আমার মাথার ভেতর যেন কিছু ভেঙে পড়ল। শুভ্রর নামটা জানার পর থেকে আমার রাত আর দিন এক হয়ে গেল। দিনে অফিসে কাজ করছি, কিন্তু মাথার ভেতর সব সময় একটা কথাই ঘুরছে, ওকে ভিডিওটা দেখাও। আবার একবার ভাবলাম সৌরভ আর জলিলকে সমস্ত ঘটনাটা খুলে বলি। আবার পরক্ষণেই ভাবলাম ওরা কেউ আমার কথা বিশ্বাস করবে না, উল্টে হাসাহাসি করবে। রাতে ঘুমোতে গেলেই শুরু হয় আসল নরক যন্ত্রণা। প্রথমে শুধু কল আসতো, তারপর মেসেজ। একদিন রাত 3:30 নাগাদ ফোনটা নিচেই থেকেই আবার ভিডিও কল হয়ে গেল। আমি প্রথমে ধরিনি। ফোনটা বিছানার উপর কাঁপতে কাঁপতে পড়েছিল। হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল শুভ্র। আমি চাইলেও ফোন থেকে যেন চোখ সরাতে পারছি না। আবার সে দাঁড়িয়ে নেই। দেখলাম একটা স্যাঁতস্যাঁতে ঘরের মাঝে একটা চেয়ারের উপর দাঁড়িয়ে শুভ্র সাদার সিলিং ফ্যান থেকে দড়ির ফাঁসটা গলায় পড়ে নিল। তারপর পা দিয়ে ঠেলে চেয়ারটা উল্টে দিল। সে এখন ঝুলছে, ছটফট করছে, ঘরের ফ্যান থেকে দড়িতে ঝুলছে শুভ্র। পা দুটো বাতাসে দোল খাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর, তার চোখ খোলা, জিভটা গলার ভেতর থেকে বেরিয়ে আসছে। সে ঠোঁট নাড়ল, কোনো শব্দ নেই, কিন্তু আমার মাথার ভেতর স্পষ্ট শব্দ ভেসে উঠল, তুমি কথা শুনলে না কেন? তোমায় আমি বলেছিলাম ফোনটা ওকে ফেরত দিতে। এই ভিডিও ওর দেখা দরকার, ওকে দেখাও। আর আমার কথা না শুনলে তোমার ভয়ঙ্কর ক্ষতি করব আমি, মনে থাকে যেন। আমি চিৎকার করে বিছানার কোণে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছি। তখন মা পাশের ঘর থেকে ছুটে এলো আমার চিৎকার শুনে। আমি বললাম, কিছু না মা, হ্যাঁ একটা খারাপ স্বপ্ন দেখেছি। কিন্তু স্বপ্ন হলে ফোনের স্ক্রিনে একই ছবি বারবার কেন দেখছি? এরপর শুরু হলো হুমকি। এরপর শুভ্র আর অনুরোধ করেনি, সোজাসুজি আমায় হুমকি দিচ্ছে। একদিন মেসেজ এলো, তুই যদি ওকে ভিডিওটা না দেখাস তাহলে তোর মাকে এবার এই ভিডিও দেখাবো, তোর জিনা হারাম করে তুলবো আমি। সেই মুহূর্তে আমার শরীর থেকে যেন সব শক্তি বেরিয়ে গেল। তারপর থেকে প্রায় প্রতি রাতে আমি আমার ঘরের কোণে ওয়াশরুমে এক বিকৃত অবয়ব দেখতে লাগলাম। আমার কানের কাছে সেই একই ফিস ফিস, কিরে মৌসুমীকে ভিডিওটা দেখাবি না? কান চেপে ধরে বসে পড়তাম। রাতে মাঝে মাঝে ঘরের আলো নিচে থেকে নিভে যেত, ফ্যান বন্ধ হয়ে যেত। ঘরের ভেতর একটা ঠান্ডা বাতাস যেন আমাকে ঘিরে ঘুরে বেড়াতো। একদিন আমি হাত জোর করে কাঁদতে কাঁদতে বললাম, আমাকে এই দায়িত্ব দিও না,
আমি পারবো না। আমি আমি তো কোনো দোষ করিনি, তবে কেন আমাকে এমনভাবে ভয় দেখাচ্ছ? আর এই ভিডিও দেখলে ওদের সুখের সংসারে যে আগুন লেগে যাবে। কানে ফিসফিসানি, একটা সংসার ভাঙতে তোর এত কষ্ট, আর আমার সেদিন কষ্ট হয়নি? তুই যখন আমার ফোন নিয়েছিস তখন আমার কাজ তোকেই করতে হবে, মনে রাখিস। আমি কাঁদছিলাম, সত্যি কাঁদছিলাম। আমার জীবন নরক হয়ে উঠেছিল। অফিসে যাওয়া বন্ধ, সারাদিন দরজা বন্ধ করে ভয় সিটিয়ে থাকতাম। একদিন আর পারলাম না। আমি সৌরভ আর জলিল দুজনকে আমার বাড়িতে ডেকে সব খুলে বললাম। আমার কথা শুনে প্রথমে ওরা হাসছিল, তারপর আমার ফোনে ভিডিওটা হঠাৎ করে নিজে থেকেই ওদের সামনেও চালু হলো। প্রথমে ফুটে উঠল মৌসুমী আর শুভ্রর বেশ কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, তারপর একা শুভ্র, তারপর শুভ্রর গলায় ফাঁস দেওয়ার ভিডিও। এরপর জলিলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সৌরভ ধীরে ধীরে বলল, এই ফোনটা শুধু বস্তু না, এটা একটা বন্ধন। আমি বললাম, ও চাইছে মৌসুমীকে ভিডিওটা দেখাতে। সৌরভ আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুই কি একটা সংসার ভাঙতে যাবি নাকি? আমি মাথা নাড়ালাম। জলিল বলল, চল ওই দোকানে আমরা তিনজনই যাই, এই ফোন ফেরত দিয়ে আসবো। চল, এখনই চল, এই ফোন আর সাথে রাখা যাবে না। সৌরভ বলল, বলছিস যখন যেতে আপত্তি নেই, তবে মনে হয় ফেরত নেবেন না উনি। আমি বললাম, না, নেবে না। কেনার সময় বলে দিয়েছিল কাগজ ছাড়া ফোন, ভালো করে চেক করে নিন। একবারের জায়গায় আমাকে 100 বার দেখতে বলেছিল, কারণ পরে কিন্তু উনি ফেরত নেবেন না। তখন সৌরভ বলল সেই কথাটা, যে কথাটা আমাকে সেদিন বাঁচিয়েছিল। বাঁচতে চাইলে এই ফোনের মায়া ত্যাগ করো, নষ্ট কর এই ফোন, এখনই নষ্ট কর। সেই রাতে আমরা তিনজন রওনা দিলাম শহরের বাইরে পুরনো বুড়িগঙ্গার ঘাটে। কালো জল, চারপাশে নিস্তব্ধতা। ফোনটা হাতে নিতেই স্ক্রিনটা আবারও জ্বলে উঠল শেষবারের মতো শুভ্র। এবার সে হাসছিল, বলল, আমাকে ভুলে যাস না, আমি কিন্তু সবসময় তোদের সঙ্গেই থাকবো। আমি চোখ বন্ধ করে বললাম, না। সৌরভ চিৎকার করে বলল, এখনই ফেল। আমি ফোনটা জোরে নদীতে ছুঁড়ে ফেললাম। ফোনটা জলে পড়তেই একটা ভয়ঙ্কর চিৎকার, যে চিৎকারটা মানুষের না, কিছু একটা ভেঙে যাওয়ার শব্দ। জল কেঁপে উঠল। জলিল তারপর বাইকে আমাদের দুজনকে বসিয়ে নিয়ে গেল সোজা আলম ফকিরের দরগায়। তখন সবে সবে বৃদ্ধ ইমাম সাহেব মাগরিবের নামাজ শেষ করে মসজিদের দালানে এসেছেন। জলিল ইমাম সাহেবকে সালাম আদায় করে সমস্ত ঘটে যাওয়া ঘটনা খুলে বলল। ইমাম সাহেব খুব মন দিয়ে সবটা শুনলেন। তারপর আমার কাঁধটা ধরে একটা ঘরে নিয়ে গিয়ে বসালেন। ঘরের ভেতরে বাতিটাও তখন জ্বলছিল, কিন্তু আলোটা অদ্ভুতভাবে কাঁপছিল। কোনার দিকে তাকালে মনে হচ্ছে ছায়াগুলো নিজের মতো নড়াচড়া করছে। ইমাম সাহেব ধীরে ধীরে ঘরের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। মুখে কোনো ভয় নেই, কিন্তু চোখ ছিল ভীষণ কঠিন এবং দৃঢ়তা। তিনি বললেন না কিছু, শুধু ডান হাতটা বুকের উপর রেখে চোখ বন্ধ করলেন। হঠাৎ বাতাসটা ভারী হয়ে উঠল, কানের পাশে যেন কেউ ফিসফিস করে কাঁদছে, আবার হাসছে। ইমাম সাহেব গভীর কণ্ঠে দোয়া পড়া শুরু করলেন। তার দোয়া পড়ার শব্দগুলো যেন ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল। আমি স্পষ্ট দেখলাম ঘরের কোণায় কালচে একটা ছায়া হঠাৎ করে কেঁপে উঠল। তিনি এবার আরো জোরে পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহার প্রতিটি আয়াত যেন আগুনের মতো ছায়াটাকে পোড়াচ্ছিল। হঠাৎ ঘরের দরজাটা ধ্রাস করে বন্ধ হয়ে গেল, কিন্তু ইমাম সাহেব থামলেন না। তখনও থামলেন না। তিনি আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। এবার কণ্ঠটা আর মানুষের মতো লাগছিল না, মনে হচ্ছিল কেউ অদৃশ্য শক্তি নিয়ে কথা বলছে। ছায়াটা এবার গলা ফাটিয়ে চিৎকার করল, একটা অমানবিক আওয়াজ। কান ঢেকে ফেলতে ইচ্ছে করছিল তখন আমার। ইমাম সাহেব চোখ খুলে ছায়ার দিকে তাকিয়ে বললেন, রোজ আল্লাহর হুকুমে বেরিয়ে যাও। তারপর এক টানা পড়লেন সূরা ইখলাস, ফালাক, নাস। শেষ নাস উচ্চারণের সঙ্গে সঙ্গে ঘরের বাতিটা হঠাৎ স্থির হয়ে গেল। ছায়াটা যেন আগুনে পুড়ে ছাই হয়ে গেল। একটা দীর্ঘ, করুণ আর ভাঙা আর্তনাদ তুলে হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল। ঘরে তখন পিন পতন নিস্তব্ধতা।
শুধু আমাদের বুকের ধুকপুক শব্দ। ইমাম সাহেব ধীরে ধীরে বললেন, ভয় পেও না, আল্লাহর কালামের সামনে কোনো অশুভ শক্তি টিকে থাকতে পারে না। আমি তখনও দর দর করে ঘামছিলাম, কারণ আমি জানতাম যেটা বেরিয়ে গেল সেটা কোনো কল্পনা ছিল না। সেই রাতের পর আর আমার পুরনো ফোনটাতে কোনো কল আসেনি, কোনো মেসেজও নয়, কোনো ফিসফিস শব্দও শুনতে পাই না। মৌসুমি আজও সুখে সংসার করছে। আমরা এখন যে যার মতো সংসার শুরু করেছি, কিন্তু আজও কখনো পুরনো ফোনের দোকানের সামনে দাঁড়ালে মনে হয় কিছু জিনিস দ্বিতীয়বার নেওয়া উচিত নয়, বিশেষ করে অন্যের অসমাপ্ত অতৃপ্ত মৃত্যু জিনিস যদি সেটা হয়। আপনারা আশা করছি ঘটনাটি এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আরও একবার স্বাগতম জানাচ্ছি আমি বিপ্লব। এতক্ষণ পর্যন্ত আমাদের প্রথম ঘটনাটি শুনলেন। যাদের ইচ্ছে আরও একটু বেশি করে ভয়ের রাজ্যে হারাতে, আরও বড় কোনো ঘটনা শুনতে, তাদের জন্যই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আশা করছি প্রথম ঘটনার মতো দ্বিতীয় ঘটনাটির প্রথম থেকে শেষ পর্যন্তই আমার সাথে থাকবেন এবং শুনবেন। আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। চলুন তবে শুরু করা যাক আজকের দ্বিতীয় ঘটনাটি। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম বিপ্লব ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমি নীল, এটা আমার ছদ্মনাম। আমার বাসা রংপুর বিভাগের লালমনিরহাট জেলার কোনো একটি থানায়, তবে পড়াশোনার তাগিদে রাজশাহীতে বসবাস আমার। আমি জানি শ্রোতার বন্ধুরা শুধু ঘটনা শুনতেই পছন্দ করেন, কারণ আমি নিজেও একজন শ্রোতা। মনে হতো ঘটনা শুরু করার আগে এত কথা বলার প্রয়োজন নেই। আমি ঠিকমতো গুছিয়ে লিখতে পারি না, তারপরও চেষ্টা করছি। সেজন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। বলে রাখি, এত বছর ধরে ভাবছি ঘটনা লিখব, কিন্তু লেখা হয় না। তবে এত বছরে অনেক ঘটনাই আমার ঝুড়িতে জমা আছে এবং ঘটনা সংগ্রহ করা এক পর্যায়ে আমার নেশা হয়ে দাঁড়াচ্ছে। আজকের যে ঘটনাটি আপনাকে লিখে পাঠালাম, এই ঘটনাটি যদি সিলেক্ট হয় তাহলে আপনার কণ্ঠেই পড়ে শোনানোর অনুরোধ রইল। ঘটনা শুরু করার আগে তার প্রেক্ষাপট একটু বলে রাখি। রাজশাহীতে মেসে থাকাকালীন আমার রুমমেট ও সবথেকে ভালো বন্ধু সাজিদুরের সাথে আমার পরিচয়। তার বাসা বাগমারা উপজেলার শেষ ও নওগাঁর শুরু, ওইখানটায়। আমাদের এক বান্ধবীর সাথে আমার পরিচয় হয়, পরে প্রেম, অতঃপর সে আমার স্ত্রী। তার বাসা আমার বন্ধুর বাসার পাশের পাড়ায়। সেই সুবাদে সম্পর্ক থাকাকালীন সময়ে আমার প্রায়ই বন্ধুর বাসায় যাতায়াত ছিল। তার এলাকায় প্রথম যাওয়ার পর আমি দেখি সেদিকে প্রচুর গাছগাছালি এবং বিল রয়েছে। এসব দেখার পরেই আমার ভেতরে জানার আগ্রহ গড়ে ওঠে। বলে ফেলি, বন্ধু, তোদের এলাকায় ভূত প্রেত বা জিনের কি কোনো ঘটনা আছে? সে বলল, আর বলিস না, এদিকে ওসব একসময় রোজগারের ঘটনা। আমাদের বাসাতেও জিন থাকতো, বিশেষ করে এই নারকেল গাছটায়। আমি বললাম, তাহলে কথা আর নিজের মধ্যে চেপে রাখিস না, বলে ফেল। সে বলা শুরু করলো। আমি তখন ছোট, বয়স কতই বা হবে, এই 9 বা 10। আমাদের বাড়ি ছিল টিনের বেড়া। আগের দিনের মতোই টয়লেট ছিল বাড়ির একটু পেছনের দিকে। গ্রামের টয়লেটগুলোর ছাদ থাকতো না। তো রাত আনুমানিক 8টা হবে, আমি টয়লেটে যাই। একে তো গ্রাম, তারপরে একদম ফাঁকা এলাকায় রাত 8টা মানে অনেক রাত। তাই আমি আমার মেজো ভাইকে নিয়ে যাই সাহস দেওয়ার জন্য। যথারীতি ভাই বাইরে থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করে। ছোট্ট করে বলে রাখি, আমাদের বাড়ির পাশের পুকুরটা ছিল বিশাল আকারে এবং এর একটা অতীত আছে। যেমনটা ছিল, ওই পাড়ায় কারো বিয়ে হলে পুকুরে দান চাইলে তা কিছু না কিছু পাওয়া যেত। মানে বিয়ের প্রয়োজনীয় কিছু, সেটা হোক স্বর্ণালঙ্কার বা এরকম কিছু, থালা বাসন, পুকুরে কিছু না কিছু ভেসে উঠত, এরকম একটা প্রবাদ রয়েছে। কিন্তু শর্ত ছিল, ওই পুকুরে গরুর মাংস তোলা যাবে না। একটা দুষ্ট প্রকৃতির লোক তাতে গরুর মাংস তুলেছিল একদিন। তারপর যেটা ঘটল, ওই সময়ের পর থেকে পুকুর থেকে দান পাওয়া বন্ধ হয়ে যায়।
যাই হোক, ঘটনায় ফিরে আসি। পুকুরের দিকে চোখ যাওয়ার পর হঠাৎ লক্ষ্য করলাম পুকুর থেকে কেউ একজন হঠাৎ করেই উঠছে। কৌতূহল নিয়ে তাকিয়ে রইলাম, এত রাতে পুকুরে কে নামবে? দেখি সেই পুরো অবয়বটা মানুষের মতোই, কিন্তু বেটে, অর্থাৎ বেটে মানুষের মতো, খাটো মানুষের মতো। তো সে তার ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে আমার দিকে আসা শুরু করলো। আমি ভয়ে চিৎকার দিতে চাইলেও কেন যেন দিতে পারলাম না। কোথায় যেন একটা আড়ষ্টতা আমার গলা আটকে দিল। মনে হচ্ছে যেন আমার গলা থেকে কোনোরূপ শব্দ বের হচ্ছে না। আমার মন তাকে দেখার এক প্রবল ইচ্ছা প্রকাশ করলো, তাই তার দিকে তাকিয়ে রইলাম। একটু পর দেখলাম সে যেভাবে সোজা হেঁটে এসেছিল ঠিক সেভাবেই সোজা হাঁটতে হাঁটতে নারকেল গাছে উঠতে শুরু করলো। আমার মুখ দিয়ে যেন ভয়ে শব্দই বের হচ্ছিল না। তখনও আমার শরীর যেন আর সায় দিচ্ছিল না। আমি সেই লাঠি দিয়ে টিনে প্রথমে শব্দ করতেই সে আমার দিকে মাথা ঘুরিয়ে তাকালো। তার শরীরটা গাছে ওঠার দিকে থাকলেও মাথাটা আমার দিকে ঘোরানো। তার চোখ দুটো জল জল করছে। তার পরনে পাটের বস্তার তৈরি ছেঁড়া জামার মতো, তার মুখ ভল্লুকের মতো লোম দ্বারা আবৃত। দ্বিতীয়বার শব্দ করতেই চিৎকার দিয়ে উঠি এবং মনে হলো যে আমার দিকে সে তেড়ে আসছে। এবার আমি আর আমার সৎ জ্ঞানে ছিলাম না। তারপরে যে ঘটনাটা ঘটলো সেটা আমার ভাইয়ের মুখ থেকেই শুনি। ভাই যেমনটা বলছিলেন, তোর চিৎকার শুনে আমি দৌড়ে যাই তোর দিকে। কি হয়েছিল এই ভেবে গিয়ে দেখি তুই মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছিস। তারপর আমি তোকে ধরাধরি করে কোনো মতে রুমে নিয়ে আসি এবং সবাই মিলে তোর জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করি। পরের দিন আমার বন্ধুর বাবা এলাকার এক কবিরাজের শরণাপন্ন হন এবং তাকে বিস্তারিতভাবে জানান। পরবর্তীতে কবিরাজ জানান যে সেটা ছিল একটা গেছো ভূত, একটা দুর্বল প্রকৃতির ভূত। নিজে থেকে কাউকে বিরক্ত করে না, তবে কেউ তাদের বিরক্ত করলে তখন আসলে সমস্যা হয়। এই ছিল আমার ছোট্ট ঘটনা, তবে ঘটনাটি সিলেক্ট হলে জানানোর অনুরোধ রইল, এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। ডিয়ার লিসেনার্স, অসংখ্য ধন্যবাদ আপনার এই ঘটনার জন্য। আশা করছি যারা শুনলেন তাদের কাছেও এই ঘটনাটি ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসব, অবশ্যই কথা দিলাম ফিরে আসব আরো কিছু নতুন রহস্যময় ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি রহস্যবৃত্তির সাথে থাকুন। বিদায় নিচ্ছি।